পর্দার আড়ালে যখন হাসি মুখে করমর্দন চলে, রাজপথের পিচঢালা কালো পথ তখন কেন লাল হয়? ক্ষমতার অলিন্দে যখন শান্তির পায়রা ওড়ানোর উৎসব, ঠিক সেই মুহূর্তে অন্ধকার গলিতে কেন রচিত হয় আরেক দলীয়করণের নীল নকশা? কল্পনা করুন এমন একটি দাবার বোর্ডের কথা, যেখানে খেলোয়াড়রা সবাই অন্ধ, আর গুটি চালছে এমন কিছু অদৃশ্য হাত যাদের আমরা দেখতে পাই না, তাদের বিষাক্ত নিঃশ্বাস অনুভব করতে পারি। জুলাইয়ের যে দুরন্ত তরুণেরা বুকের তাজা রক্ত দিয়ে একনায়কতন্ত্রের শিকড় উপড়ে ফেলেছিল, তারা কি জানতো যে শূন্য হওয়ার সেই সিংহাসনে বসতে যাচ্ছে নতুন এক ফ্যাসিবাদ? আজ আমরা উন্মোচন করব এমন এক ডাবল গেমের আদ্যপান্ত, যা বাংলাদেশের রাজনীতির গতিপথ চিরতরে বদলে দিতে পারে। এটি শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি একটি নিখুঁত পৈশাচিক মাস্টার প্ল্যান। সময়টা এমন এক চরম ক্রান্তিলগ্ন, যখন গোটা দেশ এক ভয়াবহ লোডশেডিং এর অন্ধকারে নিমজ্জিত। কারখানার চাকা স্থবির, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, আর জ্বালানি খাতের হাহাকারে একটি টালমাটাল পরিস্থিতির মুখোমুখি বর্তমান বিএনপি সরকার। খাদের একদম কিনারায় দাঁড়িয়ে থাকা একটি সরকারের পতন যখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ঘটল এক অভাবনীয় ঘটনা। রাজনীতির প্রচলিত ব্যাকরণকে ভুল প্রমাণ করে বরং উদারতার হাত বাড়িয়ে দিলেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি শুধু মৌখিক সান্ত্বনা দিয়েই থেমে থাকলেন না, জনরোষের আগুনে পুড়তে থাকা সরকারকে উদ্ধারের জন্য তিনি প্রস্তাব দিলেন একটি যৌথ সংসদীয় কমিটির। তার বার্তা ছিল স্পষ্ট: জাতি যখন সংকটে, তখন বিভেদ নয়, প্রয়োজন ঐক্য। কিন্তু এই উদারতা কি শুধুই দেশপ্রেম ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল রাজনীতির সবচেয়ে নির্মম মরিচিকা? জামায়াত আমিরের এই প্রস্তাব লুফে নিতে এক মুহূর্তও দেরি করল না ক্ষমতাসীন দল। যেন ডুবন্ত মানুষ খড়কুটোর বদলে পেয়ে গেল আস্ত একটি লাইফবোট। মাত্র 24 ঘন্টারও কম সময়ের মধ্যে চরম ক্ষিপ্রতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গঠন করলেন 10 সদস্যের একটি হাই প্রোফাইল সংসদীয় কমিটি। বাহ্যিক দৃষ্টিতে এটি ছিল গণতন্ত্রের এক অপূর্ব মেলবন্ধন। 5 জন সরকারি দলের এবং ঠিক 5 জন বিরোধী দলের সদস্য। সাধারণ মানুষ যখন এই অভূতপূর্ব ঐক্যের স্বপ্নে বিভোর, ঠিক তখনই রাজনীতির অন্দর মহলে অত্যন্ত সন্তর্পণে বেজে ওঠে বিপদের এক সাইলেন্ট অ্যালার্ম। বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ গভীর হতে শুরু করে, কারণ বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও সার খাত কোনো সাধারণ প্রশাসনিক দপ্তর নয়, এটি হলো দেশের সবচেয়ে ভয়াবহ এবং রাক্ষসী এক ব্ল্যাক হোল। বিগত স্বৈরাচারী শাসনামলে এই খাতটিকে আষ্টেপৃষ্ঠে গিলে খেয়েছিল আদানি, সামিট, এস আলম, বসুন্ধরা এবং ইউনাইটেডের মতো দৈত্যাকার লুটেরা সিন্ডিকেট। বর্তমান সরকারের কি আদৌ সেই মেরুদণ্ড বা সদিচ্ছা আছে এই রাঘব বোয়ালদের বিষদাঁত ভেঙে দেয়ার? আমাদের অনুসন্ধান বলছে সরকারের মুভমেন্ট অত্যন্ত পরিষ্কার এবং ভয়ঙ্কর রকমের হতাশাজনক। এই লুটেরাদের চক্র ভেঙে বেরিয়ে আসার কোনো সৎ সাহস তাদের নেই, বরং তারা এখন সেই একই দুর্নীতিবাজ আমলা, সুবিধাভোগী সুশীল সমাজ এবং আধিপত্যবাদী কর্পোরেট কোরামের হাতের পুতুলে পরিণত হয়েছে। গত 2 মাসে এই সংকট নিরসনে সরকারের নীরবতা প্রমাণ করে তারা মূলত পূর্ববর্তী সরকারের করা সেই বিধ্বংসী লুটপাটের চুক্তিগুলোকেই গোপনে বহাল রাখতে চাইছে। আর ঠিক এখানেই পাতা হয়েছিল সেই মাস্টার স্ট্র্যাপ। সরকার খুব ভালো করেই জানতো লোডশেডিং এর এই অভিশাপ সহসা কাটবে না। সাধারণ মানুষের ক্ষোভ যখন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে, তখন সেই লাভার স্রোত যেন শুধু সরকারের দিকে না আসে। জামায়াত ইসলামীকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য সংকট সমাধান ছিল না, উদ্দেশ্য ছিল এই ব্যর্থতা এবং লুটপাটের দায়ভার অত্যন্ত সুকৌশলে বিরোধী দলের কাঁধে চাপিয়ে দেয়া। মানুষ যখন অন্ধকারে বসে অভিশাপ দেবে, তারা গালমন্দ করবে সেই 10 সদস্যের কমিটিকে, যার অর্ধেক জুড়েই আছে জামায়াতের প্রতিনিধি। আবেগতাড়িত হয়ে নেয়া এই সিদ্ধান্ত যে বাস্তবতা রাজনীতিতে কতটা আত্মঘাতী হতে পারে, তা বুঝতে হয়তো কিছুটা দেরি হয়ে গিয়েছিল। কিন্তু এই ডাবল গেমের এখানেই শেষ নয়। সংসদের ভেতরে যখন এই মিষ্টান্ন বিতরণ চলছে, সংসদের বাইরে রাজপথে তখন প্রস্তুত হচ্ছিল অন্য এক ভয়াল চিত্রনাট্য। সংসদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে যখন বন্ধুত্বের পিঠ চাপড়ে ঐক্যের সুমধুর গান গাওয়া হচ্ছিল, ঠিক তার বাইরে রাজপথে তখন রচিত হচ্ছিল এক পৈশাচিক চিত্রনাট্য। 48 ঘন্টারও কম সময়ের ব্যবধানে খসে পড়ল পরম মিত্রতার সেই মেকি মুখোশ। যে বিরোধী দলীয় নেতা চরম সংকটে সরকারের দিকে পরম উদারতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই সরকারেরই ছাত্র সংগঠন ছাত্রদল হঠাৎ করেই যেন এক হিংস্র দানবে পরিণত হলো। তাদের লক্ষ্যবস্তু কারা? যারা গত 17টি বছর ধরে স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলনে, রাজপথের প্রতিটি রক্ত স্নানে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে সেই ইসলামী ছাত্র শিবির। পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত সুনিপুণ ছকে প্রথমে চট্টগ্রাম, এরপর পাবনা এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে শিবিরের নেতাকর্মীদের উপর চালানো হলো এক বর্বরোচিত তাণ্ডব। এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না,
এটি ছিল একটি ভয়ঙ্কর বার্তা, একটি সুস্পষ্ট সিগন্যাল যে বর্তমানে বিএনপি সরকার আসলে ক্ষমতার কোনো অংশীদারিত্বে বিশ্বাস করে না। তাদের একমাত্র লক্ষ্য নিরঙ্কুশ একচ্ছত্র এবং ভয়াল আধিপত্য কায়েম করা। রাজপথের এই রক্তের দাগ শুকানোর আগেই অনুসন্ধানী সাংবাদিকতার জালে ধরা পড়ে আরেকটি লোমহর্ষক তথ্য। পত্রিকার পাতায় ফাঁস হয়ে যায় এমন এক ভয়ঙ্কর সত্য যা পুরো জাতির মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে দেয়। সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে যখন গোটা দেশ ভয়াবহ লোডশেডিং এর অন্ধকারে ডুবছে, যখন বিদ্যুতের অভাবে হাজার হাজার কলকারখানার চাকা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, ঠিক সেই চরম বিপর্যয়ের মুহূর্তে খোদ বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নিজ নিজ নির্বাচনী এলাকায় 1 সেকেন্ডের জন্যও বিদ্যুৎ যাচ্ছে না। অর্থাৎ গোটা দেশবাসীকে অন্ধকারের অতল গহ্বরে ছুঁড়ে ফেলে মন্ত্রীরা নিজেদের সাম্রাজ্যকে আলোকিত করে রেখেছেন। এ যেন এক ভয়ঙ্কর ডাবল গেম। একদিকে সংকট সমাধানের নামে বিরোধী দলকে ফাঁদে ফেলা, অন্যদিকে নিজেদের আখের গুছিয়ে নেয়। দর্শক, ক্ষমতার এই অন্তর্মহলে লুকিয়ে আছে এমন আরো অসংখ্য অজানা রহস্য যা মূলধারার মিডিয়ার সযত্নে এড়িয়ে যায়। এই ডাবল গেম এবং পলিটিক্যাল মাস্টার প্ল্যানের আরো গভীরে যাওয়ার আগে সত্যের এই আপসীন লড়াই আমাদের সঙ্গী হতে নিউজ বিডি লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সরকারের এই নগ্ন ডাবল গেম এবং রাজপথের রক্তাক্ত তাণ্ডব জামায়াতে ইসলামীর তরুণ প্রজন্মের শিরায় শিরায় তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ তরুণ প্রজন্মের নেতারা আর চুপ থাকতে পারলেন না। তারা জামায়াতের শীর্ষ নীতি নির্ধারকদের মুখোমুখি হলেন এক চরম এবং রূঢ় সত্য নিয়ে। তাদের প্রশ্ন ছিল অত্যন্ত স্পষ্ট। রাজপথে ছাত্রদল আমাদের ভাইদের রক্ত ঝরাবে, আর আপনারা সংসদে গিয়ে তাদের বিদ্যুৎ সংকট সমাধানের পরামর্শ দেবেন। এই আত্মঘাতী এবং মেরুদণ্ডহীন নীতি আর চলতে পারে না। তৃণমূল এবং তরুণদের এই আগ্নেয়গিরির মতো ক্ষোভের মুখে অবশেষে হুঁশ ফেরে জামায়াতের শীর্ষ নেতৃত্বের। তারা বুঝতে পারেন যে সরকারের সাথে তারা জোটের রাজনীতি এবং মিলেমিশে কাজ করার স্বপ্ন দেখছেন, সেই সরকারকে অন্ধভাবে বিশ্বাস করাটা তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্বের জন্যই এক চরম হুমকি। মুহূর্তের মধ্যেই পাল্টে যায় হিসাব নিকাশ, জোটের রাজনীতিতে ঘটে যায় এক চরম ছেদ। প্রথমে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং পরবর্তীতে স্বয়ং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত কঠোর ভাষায় বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন তাদের নতুন অবস্থান। তাদের বার্তা ছিল একটাই, আর এক চুলো ছাড় দেয়া হবে না, নো কম্প্রোমাইজ। কিন্তু প্রশ্ন হলো, জোটের এই ভাঙনি কি শেষ কথা, নাকি এটি মাত্র শুরু? সাবেক ছাত্রনেতা এবং রাজনীতি বিশ্লেষক মির্জা গালিবের মতে বিএনপির এই হঠাৎ বদলে যাওয়া আক্রমণাত্মক রূপের পেছনে লুকিয়ে আছে 3 ধাপের এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান, এমন এক ব্লুপ্রিন্ট যা সফল হলে বাংলাদেশ প্রবেশ করবে নতুন এক ফ্যাসিবাদের অন্ধকার যুগে। কি সেই 3 ধাপের মাস্টার প্ল্যান? বিএনপির এই হঠাৎ বদলে যাওয়া চরিত্র এবং মিত্রদের ওপর বর্বরচিত আক্রমণের নেপথ্যে কি কোনো পাগলামি কাজ করছে, নাকি এটি অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পিত কোনো নীল নকশার অংশ? সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক মির্জা গালিব বিএনপির বর্তমান এই মুভমেন্টকে আখ্যা দিয়েছেন নতুন ফ্যাসিবাদের উত্থান হিসেবে। তার গবেষণায় বেরিয়ে এসেছে 3 ধাপের এই বিধ্বংসী মাস্টার প্ল্যান যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে চিরতরে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। মাস্টার প্ল্যানের প্রথম ধাপ, জবাবদিহিতার বিলোপ। মির্জা গালিবের মতে বর্তমান সরকার অত্যন্ত সুকৌশলে সেই সমস্ত সংস্কার প্রস্তাবগুলোকে হিমাগারে পাঠাচ্ছে যা তাদের অসীম ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। উদাহরণস্বরূপ মানবাধিকার কমিশন অধ্যাদেশ কিংবা গুম প্রতিরোধ অধ্যাদেশের মতো সংবেদনশীল বিষয়গুলো এখন ধুলোবালি জমা ফাইলের নিচে চাপা পড়ে আছে। কেন বিচার বিভাগের জন্য আলাদা নিয়োগ পদ্ধতি বা আলাদা সচিবালয় গঠনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে? উত্তরটা পরিষ্কার, সরকার এমন এক ব্যবস্থা চায় যেখানে তারা যা খুশি করবে আর সেই অন্যায়কে আইনি বৈধতা দেওয়ার জন্য কোনো বাধা থাকবে না। ব্লুপ্রিন্টের দ্বিতীয় ধাপ, অনুগত আমলাতন্ত্র। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখন চলছে শুদ্ধি অভিযান নয়, বরং দলীয়করণ। প্রতিটি গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে এমন সব ব্যক্তিদের যাদের একমাত্র যোগ্যতা হলো শীর্ষ নেতৃত্বের অন্ধ আনুগত্য। মির্জা গালিবের ভাষায় এরা এমন এক জি হুজুর বাহিনী যারা ডানে যেতে বললে শুধু নিজেই ডানে যাবে না, কেউ বামে যেতে চাইলে তাকে চটকানা দিয়ে লাইনে নিয়ে আসবে। এই আজ্ঞাবহ প্রশাসন দিয়ে আগামী দিনের নির্বাচন এবং ক্ষমতাকে কুক্ষিগত করার ছক এখন চূড়ান্ত পর্যায়ে। সবশেষে তৃতীয় এবং সবচেয়ে প্রাণঘাতী ধাপ, ক্যাম্পাস ক্লিনিং। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো সব গণ আন্দোলনের জন্ম হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের শুরুটাও হয়েছিল এই রাজপথ থেকেই। বিএনপি খুব ভালো করে জানে যদি ক্যাম্পাসগুলোকে পতিত ছাত্রলীগের মতো নিজেদের একক দখলে না রাখা যায় তবে ক্ষমতার দম্ভ দেখানো সম্ভব হবে না। আর ঠিক এই কারণেই ছাত্র দলকে লেলিয়ে দিয়ে তারা সারা দেশের শিবিরের ওপর হামলা চালিয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। তাদের লক্ষ্য পরিষ্কার, ভবিষ্যতে যেন কোনো তরুণ প্রজন্ম তাদের অন্যায়ের বিরুদ্ধে আঙুল তুলতে না পারে।
বাংলাদেশের রাজনীতি এখন এক ভয়ঙ্কর এবং চূড়ান্ত সংঘর্ষের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে চরম অর্থনৈতিক ও জ্বালানি সংকটের অন্ধকার, অন্যদিকে রাজনৈতিক আধিপত্য বিস্তারের এক পৈশাচিক নোংরা খেলা। জামায়াতে ইসলামী তাদের অবস্থান পরিষ্কার করেছে, রাজপথ এখন উত্তপ্ত, খেলা কেবল শুরু হলো। এখন দেখার বিষয়, এই 3 ধাপের ফ্যাসিবাদী ব্লুপ্রিন্ট কি সচেতন তরুণ সমাজ এবং সাধারণ মানুষ মেনে নেবে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে নতুন কোনো বিপ্লব এই নীল নকশাকে চুরমার করে দেবে? উত্তরটা সময়ের হাতে। তবে মনে রাখবেন, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো মাস্টার প্ল্যানই কাজে আসে না।